এই জায়গাটা তুমি যদি কভার করে যাও তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি একটা কোশ্চেন তুমি পাবে এবং এখানে কিন্তু তোমার স্কোরিং অপরচুনিটি তৈরি হয়ে যাবে। কি ধরনের কোশ্চেন করবো? তাহলে কি অ্যাডভান্সের কোশ্চেন করতে হবে? তাহলে কি নিটের থেকে কঠিন আসবে, নাকি সোজা আসবে, নাকি যেই অ্যাডভান্সের মতন আসবে, নাকি যেই অ্যাডভান্সের কোশ্চেন করতে হবে? হ্যালো স্টুডেন্টস, কি খবর? ওয়েলকাম ব্যাক টু পিডব্লিউ বাংলা। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য WBJEE ট্রেন্ড অ্যানালিসিস। মানে আমরা এই ভিডিওয় ডিসকাস করব যে অ্যাকচুয়ালি যে ডাউটসগুলো তোমাদের মনে বেশিরভাগ থেকে থাকে যে স্যার কোন টপিক পড়বো বা কোনখান থেকে স্যার কী ধরনের কি প্রশ্ন দিতে পারে WBJEE-তে বা কীরকম কোন কোন জায়গাগুলো পড়বো, এই সমস্ত কিছু ভালোভাবে অ্যানালিসিস করে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। এবং এই ভিডিও শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, ওই টেনে টেনে দেখলে কিন্তু চলবে না। আর যে টেনে টেনে দেখবে তার পক্ষে এইটুকু বলতে পারি যে সে বহুত কিছু মিস করে যাবে। যে যদি মনে করে ও টেনে টেনে দেখে নেবো কিছু না, প্রত্যেকটা জিনিস ভালো করে শুনতে হবে। তার কারণ হচ্ছে যে যত তাড়াতাড়ি তুমি ভাবছো যে টেনে টেনে দেখলে হয়ে যাবে, ব্যাপারটা ততটা ইজি নয়। তার কারণ এটা অ্যানালিসিস করতে গিয়ে আমাকে বেশ কাল ঘাম মানে ছোটাতে হয়েছে, ঠিক আছে? এই গরমকাল বুঝতেই পারছো, এই চাঁদি ফাটা রোদ্দুর বা চাঁদি ফাটা গরমে, হ্যাঁ নিশ্চয়ই আমি ছাদের তলায় বসে নিশ্চয়ই করিনি, বাট যাই হোক না কেন যথেষ্ট আর কি পরিশ্রম করে তোমাদের জন্য, তোমাদের যে দাবি দাওয়াগুলো থেকে থাকে যে স্যার কোন টপিকগুলো পড়বো, কোন কোন জায়গাটা ইম্পর্টেন্স দেবো, কোনটা ছাড়বো, কিভাবে এতটা স্কোর করতে পারবো, তো এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা, কিন্তু সংক্ষেপে বিস্তারিত আলোচনা কিন্তু সংক্ষেপে আমরা এই ভিডিওতে করতে চলেছি, ঠিক আছে গাইজ? তো চলো আর সময় নষ্ট না করে আমি চটপট কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল যে চ্যাপ্টারগুলো মানে বিগত বছরে PYQ আমরা যদি অ্যানালিসিস করি এবং PYQ অ্যানালিসিস করে আমরা যদি দেখি যে কোন কোন চ্যাপ্টার একদম মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট যাকে বলে, যেটাকে বলে থাকি আমরা হাই ওয়েটেড চ্যাপ্টার, সেখানে দেখতেই পাচ্ছ যে হাই ওয়েটেড চ্যাপ্টারসগুলো কী কী, যেটা তোমাদের সবসময় একটা কোয়েশ্চেন থাকে যে স্যার হাই ওয়েটেড চ্যাপ্টারগুলো কী, মানে কোন চ্যাপ্টারগুলো ভালো করে করে গেলে আমি বেশি নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারবো এবং যাতে বেশি স্কোর আমরা করতে পারি, তো সেইগুলো। তো ফার্স্ট অফ অল ফিজিক্যাল কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়ামের থেকে বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কিছু হতে পারে না। এবং দেখতে পাচ্ছ এখানে 4 থেকে 6টা কোয়েশ্চেন অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে? 4টে কোয়েশ্চেন তো তুমি ধরেই রাখো, মানে অন অ্যান অ্যাভারেজ চলে আসবে। এবং সেই টপিকগুলো কি, মানে কোন জায়গাগুলো একদম ফোকাস করতেই হবে আমাদের, মানে মিস করলে একদমই চলবে না, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে সলিউবিলিটি প্রোডাক্টস, এখানে সলিউবিলিটি প্রোডাক্ট তুমি দেখতে পাচ্ছ এখানে যে সলিউবিলিটি প্রোডাক্ট থেকে অঙ্ক দেয়। তুমি যদি PYQ যদি বিগত কয়েক বছরের দেখে নাও তাহলে এখান থেকে তুমি প্রচুর কোশ্চেন্স পাবে। PH অফ দি বাফার সলিউশনস তুমি জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামে, JEE মেন্স হোক, নিট হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচণ্ড ইম্পর্টেন্ট, এখানের জন্য কিন্তু অপরিহার্য, ঠিক আছে? আচ্ছা, লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপালস, এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয় এবং স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। হোপফুলি মানে লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল থেকে এবছরই আমার মনে হয় কোশ্চেন ছিল, ইফ আই এম নট রং, মানে সবসময় তো মনে থাকে না, যাই হোক একটু ভুলও হতে পারি, বাট প্রশ্ন থাকবে ফ্রিকোয়েন্টলি। যদি এবছর নাও এসে থাকে, আমার মনে হচ্ছে এসছে, বাট প্রত্যেক বছর মানে প্রায় থাকে, মানে এই টপিকগুলো থেকে ওরা করবে এই প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স বলতে পারো যে বাকি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, বাট WBJEE-তে মানে কেমিক্যাল কাইনেটিক্সের কিন্তু একটা আলাদা মাধুর্য রয়েছে, মানে আলাদা একটা ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। এবং শুধু তাই নয়, এটা আমি একদম 200% শিওর যে এবারই এই আর্হেনিয়াস ইকুয়েশন রিলেটেড কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিল, এটা আমার এখনো মনে আছে, মানে একদম স্মৃতিতে, মানে যেটাকে বলে টাটকা রয়েছে, সেই আর্হেনিয়াস ইকুয়েশন, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং হাফ লাইফ রিলেটেড, হাফ লাইফ, রেট কনস্ট্যান্ট বা গ্রাফ রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো, তো সেই জায়গাগুলো আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে, ভালো করে ফোকাস করে যেতেই হবে, মানে এইগুলো মিস আউট করলে চলবে না। তার কারণ ওপরে লেখাই রয়েছে দেখো, মাস্ট ডু টপিকস, মানে কি তোমাকে করতেই হবে, মানে ছাড়লে চলবে না। পি ব্লকের মধ্যে যেটা তোমাকে দেখতে হবে, বিশেষ করে গ্রুপ 15 থেকে গ্রুপ 18-এর যে ট্রেন্ডসগুলো, মানে ফিজিক্যাল প্রপার্টিজের যে ট্রেন্ডসগুলো, মানে আয়নাইজেশন এনার্জি বা অ্যাটমিক রেডিয়াই, হ্যান ত্যান, ইলেকট্রোনেগেটিভিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বা সেইগুলোর যে ট্রেন্ডস, বা তুমি বলতে পারো হাইড্রাইডের যে স্টেবিলিটি, বা তোমার হাইড্রাইডের যে অ্যাসিডিটি, তো এই ব্যাপারগুলো। তো অক্সো অ্যাসিডস অফ হচ্ছে ফসফরাস, ক্লোরিন এবং হচ্ছে সালফার, তো সেই অক্সি
অক্সি অ্যাসিডস বা অক্সো অ্যাসিডস, তো সেইগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন করে, অ্যাসিডিটি দিয়েও কোয়েশ্চেন্স করতে পারে, থার্মাল স্টেবিলিটি, রিডিউসিং প্রপার্টি, হ্যান ত্যান এইগুলো দিয়ে, এবং জেনন কম্পাউন্ডস, তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এই জায়গাগুলো আমাদের ভালো করে কভার করতে হবে। আর কেমিক্যাল বন্ডিংয়ে এটা হচ্ছে সবার জানা, এখানে কোনো মানে কেউ এখানে দ্বিমত পোষণ করতে পারবে না, সেটা হচ্ছে ভিএসইপিআর থিওরি, বিভিন্ন স্ট্রাকচার বা মলিকিউলসের জিওমেট্রি প্রেডিকশন, হাইব্রিডাইজেশন তো আছে, মলিকিউলার অরবিটাল থিওরি, বন্ড অর্ডার বুঝতেই পারছো, বা ম্যাগনেটিজম, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টির ওপর কোয়েশ্চেন্সগুলো, তো এইগুলো কিন্তু ডাইরেক্টলি আসতে পারে এবং মানে আসবেই, মানে তুমি এইগুলো মানে এখান থেকে তুমি কমন পাবেই পাবে। ওই জন্য জিওসি এবং হাইড্রোকার্বনস প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং তুমি একটা জিনিস দেখতে পাবে যে জিওসির মতন চ্যাপ্টারে ডাব্লিউবিজেইতে তোমার ইন্টারমিডিয়েট, স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস মানে ওই সেই কার্বোক্যাটায়ন, ফ্রি র্যাডিক্যাল, তারপর হচ্ছে কার্বন আয়ন, এইগুলোর যে স্টেবিলিটি, এবং তুমি দেখবে প্রত্যেক বছর এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বা কার্বন আয়নের স্টেবিলিটি, মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেবে, কিন্তু প্রত্যেক বছর দেয়, আগের বছরে এসেছিল তুমি যদি দেখে থাকো, ঠিক আছে। তো এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে, ইলেকট্রনিক এফেক্টস, এবং তুমি জানো হাইড্রোকার্বনসের যে সব থেকে যে ইম্পর্টেন্ট যে রিয়াকশন সেটা হচ্ছে ওজোনোলিসিস, তো সেইটা। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে আইইউপিএসসি নোমেনক্লেচার দিতে পারে, ঠিক আছে, আইসোমারিজমের ওপর প্রশ্ন দেয়, ঠিক আছে, এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে লাইগ্যান্ড রিলেটেড, মানে লাইগ্যান্ডের নেচার রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো, ধরো ম্যাগনেটিক প্রপার্টি রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো, সেইগুলো, তাহলে সেই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে, মানে এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি আরও কিছু আমরা চ্যাপ্টার যেইগুলো ধরো কম ওয়েটেজ, মানে হয়তো মার্কস খুব বেশি ক্যারি করে না, মানে এইগুলো তো ছিল হাই ওয়েটের চ্যাপ্টার, বাট একটু মডারেট ওয়েটেজের চ্যাপ্টার আমরা যদি দেখি, তার মধ্যে যদি হয় একটা অ্যাটমিক স্ট্রাকচার, এবং অ্যাটমিক স্ট্রাকচারে দুটো জায়গা থেকে মাস্ট ডু, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারসের ওপর কোয়েশ্চেন্স এবং হচ্ছে বোর্স মডেলের ওপর কোয়েশ্চেন, ঠিক আছে। এবার আমরা আসছি সলিউশনস চ্যাপ্টারটা দেখে খুব ছোট মনে হতে পারে, বাট প্রচণ্ড ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সলিউশন চ্যাপ্টারে কি আমরা দেখতে পাচ্ছি যে কলিগেটিভ প্রপার্টিস একদম ছাড়লে চলবে না, কলিগেটিভ প্রপার্টিস থেকে একটা না একটা অঙ্ক আগের বছরও ছিল, এবছরও আসবে, প্রত্যেক বছর দেবে তোমার, স্পেসিফিক্যালি ভ্যান্টফ রিলেটেড, মানে এই কলিগেটিভ প্রপার্টির মধ্যে ভ্যান্টফ ফ্যাক্টরের যে অ্যাপ্লিকেশনস, তো সেই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, তো এই জায়গাগুলো কিন্তু মাস্ট ডু। এবং ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে নার্নস্ট ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশনস এবং ফ্যারাডেস ল রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো, তাহলে সেইগুলো কিন্তু আমাদের অতীব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে যে তুমি এখান থেকে তুমি যদি দেখে নাও, তার কারণ এটা আমরা কি ডিসকাস করছি, ট্রেন্ড অ্যানালিসিস, কীরকম কী প্রশ্ন আসে, তো এই জায়গাগুলো আমরা যদি মানে কভার করি, তাহলে আমি এইটুকু মানে অ্যাসিওর করতে পারি যে কোয়েশ্চেন্স এখান থেকে হলে আমি কেমিস্ট্রিতে একটা ভালো স্কোর কিন্তু ডেফিনেটলি আমরা তুলতে পারবো, ঠিক আছে। তারপর আমরা আসছি যে ডিএনএ ব্লকও ওই যে সাইজেস ছোট কিন্তু বড় ধামাকা, এরকম টাইপের একটা চ্যাপ্টার, অনেকে আমরা হয়তো ইগনোর করি, বাট এখানে ডাইরেক্ট কি বলতো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের যে কেমিক্যাল যে রিয়াকশনসগুলো রয়েছে, বিভিন্ন যে প্রপার্টিসগুলো যে রয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, যদিও জায়গাটা একটু বোরিং, বাট স্টিল বোরিং হতে পারে, বাট জায়গাটা কিন্তু স্কোরিং, মানে যদি তোমার মুখস্থবিদ্যা ভালো থাকে বা যদি মনে করো যে আমি মুখস্থবিদ্যাতে খুব পারদর্শী, তাহলে কিন্তু এই জায়গাটা তুমি যদি কভার করে যাও, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি একটা কোশ্চেন তুমি পাবে, এবং এখানে কিন্তু তোমার স্কোরিং অপরচুনিটি তৈরি হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। পিরিয়ডিক প্রপার্টিসে বিশেষ করে এটাও খুব যে হাই ওয়েটের চ্যাপ্টার ব্যাপারটা তা নয়, তবে কোথায় কোশ্চেন্স দেয়, কীরকম কোশ্চেন দেয়, যেখানে যেখানে এক্সেপশন রয়েছে, তুমি জানো আয়নাইজেশন এনার্জি অর্ডার বা ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারগুলোতে বিভিন্ন গ্রুপ ওয়াইজ বলো বা পিরিয়ড ওয়াইজ যে অর্ডারগুলো, সেখানে অনেক অসঙ্গতি থেকে থাকে, মানে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হয় না, তো সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে যে এক্সেপশনস ইন আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি, ওকে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, এটা হয়তো আমরা এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস এই পার্টটা আমরা অনেক সময় ইগনোর করে যাই, ঠিক আছে, বাট বিগত তুমি যদি বেশি যেতে হবে না, বিগত যদি 5 বছরের কোশ্চেন্স তুমি যদি দেখো, তাহলে তুমি এখানে দেখতে পাবে একটা জিনিস যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস থেকে, মানে যেই জিনিসগুলো
তোমরা ক্লাস 11 বা ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল, যেটা ধরো স্কুলের টিচাররা বা স্কুলে যখন তুমি পড়েছো যে ম্যানুয়ালগুলো যে দিয়ে থাকে, এই ল্যাসাইন টেস্ট হ্যান ত্যান যে বিভিন্ন যে জিনিসগুলো, বা ইনঅর্গানিকের যে অ্যাসিড বা বেসিড র্যাডিক্যালসের যে অ্যানালিসিস, তো সেই জায়গা থেকে কিন্তু একটা কি দুটো কোশ্চেন্স, মানে ম্যাক্সিমাম দুটো, বাট একটা কোশ্চেন্স কিন্তু দিচ্ছে, ঠিক আছে? তো কাজেই তুমি যদি মনে করো, আবারও বলছি, যে তোমার মুখস্থ বিদ্যা যদি ভালো হয়ে থাকে এবং লাস্ট টাইমে তুমি ধরো কিছু পড়ে আর কি স্কোর করতে চাইছো, তাহলে তাদের জন্য মানে এই জায়গাগুলো কিন্তু খুব ইউজফুল। কিন্তু ব্যাপারটা ওটাই যে দেখো, মুখস্থ বিদ্যা কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না, যেরকম আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু আমি তো আর পরীক্ষা দিতে যাচ্ছি না। বাট যারা ধরো অভ্যস্ত বা যারা পারদর্শী, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বা এই জায়গা থেকে তুমি কোশ্চেন পাবেই পাবে, নাহলে এতগুলো কথা তো খরচ করতাম না, তাই না? তো কোয়ালিটেটিভ অ্যানালিসিস থেকে প্রশ্ন দিচ্ছে এবং এবছরও আসবে, একটা তো মিনিমাম আসবেই। এবং অনেকে হয়তো ভাবতে পারো যে একটা কোশ্চেনের জন্য এতটা পড়বো স্যার, এটা তো সময় নষ্ট মনে হয়। ব্যাপারটা তুমি হয়তো এভাবে দেখছো, বাট এটা বুঝছো না যে তোমার একটা নম্বর কতটা তোমার র্যাঙ্কের কতটা আকাশ পাতাল তফাৎ করতে পারে। এবং এটা যখনই তুমি মনে করবে, তখন তুমি ওই 1 নম্বরের জন্য ভেবে কি 2 নম্বরের জন্য ভেবে তুমি আর পড়বে না ব্যাপারটাকে। তুমি পড়বে যে তুমি যাতে যতটা ভালো র্যাঙ্ক করতে পারো, তাই না? তার কারণ আলটিমেটলি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি মানে কি, একটা ভালো র্যাঙ্ক আমাকে করতে হবে, তাই না? তো এটা, তবে হ্যাঁ, যে র্যাঙ্ক কতর মধ্যে কি করতে হবে সেই ক্যালকুলেশনস এখন করো না, এখন জাস্ট খালি এইটুকু করো, আমি ম্যাক্সিমাম যাতে স্কোর করতে পারি, এবং তার জন্য এই অ্যানালিসিসটা। আচ্ছা, এরপর হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিতে কী কী করবো স্যার, এটা খুব বড় একটা ডাউট, যে কোন জায়গাগুলো সব রিয়াকশনস মনে থাকছে না, বা সব কিছু গুলিয়ে টুলিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তবে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে, এতক্ষণ তো মুখস্থ বিদ্যার ব্যাপারে তো অনেক কথা বললাম, বাট এখানে তুমি দেখো অর্গানিক কেমিস্ট্রিতে যে তোমার রিয়াকশনস এবং মেকানিজম, এইগুলো কিন্তু মুখস্থ বিদ্যার ব্যাপারটা নয়, এবং মুখস্থ বিদ্যা করে তুমি পার পাবে না। এই জন্য আমি এখানে লিখেছি যে অ্যাভয়েড রট মেমোরাইজেশন এবং আন্ডারস্ট্যান্ড দি রোল অফ রিয়েজেন্ট অ্যান্ড স্টেবিলিটি। এই কথাটা খুব ভালো করে দেখো এখানে, মানে পাতি বাংলায় বলতে হলে যে এই যে মুখস্থ করার যে প্রবণতা, যে রিয়েজেন্ট মুখস্থ করে চলে যাবো, কি একটা সাবস্ট্রেট মুখস্থ করে দিয়ে চলে যাবো, এর সঙ্গে এ মেশালে কি হয়, ওইটা করলে কিন্তু হবে না। তার কারণ ওখানে অর্গানিকে তুমি শুয়ে পড়বে আর কি। তো অর্গানিকে হবে না, তার মানে এটা নয় যে অর্গানিকে বিশাল কঠিন প্রশ্ন আসে, ব্যাপারটা তা নয়। বাট অর্গানিক ব্যাপারটাই হচ্ছে বোঝার, ঠিক আছে? তুমি যেই জিনিসটা ধরো ইনঅর্গানিকে এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস বা ডিএনএ ব্লকে ধরো করে তুমি হয়তো পার পেয়ে যাবে, তুমি অর্গানিকে সেই জিনিসটা করতে পারবে না। তো তাই তোমার ওই না বুঝে মুখস্থ করার এই প্রবণতা, এটা কমাতে হবে অর্গানিকে। এবং অর্গানিক থেকে যেগুলো তুমি ভালো করে করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা নেম রিয়াকশন, সেটা যে কোনো চ্যাপ্টারেরই হোক না কেন, প্রত্যেকটা চ্যাপ্টারের নেম রিয়াকশন, এবং বিশেষ করে অ্যালডল, ক্যানিজার ও রাইমার্টিম্যান এবং হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন এসছে। ফ্রিকুয়েন্টলি মানে বুঝতে পারছো, মানে প্রত্যেক বছরই তুমি এদের মধ্যে থেকেই কোশ্চেন্স পাবে 1-2, ঠিক আছে? কাজেই সেই রিয়াকশনসগুলো, তো নেম রিয়াকশনসগুলো ভালো করে করতেই হবে। এবং হচ্ছে অক্সিজেন কম্পাউন্ড, মানে অ্যালকোহল, ফেনল, ইথারে, বিশেষ করে যে লুকাস টেস্ট রিলেটেড যে বা অ্যাসিডিটি অফ হচ্ছে ফেনল, ঠিক আছে? তো এই অ্যাসিডিটি অর্ডার বা বেসিসিটি অর্ডার, ঠিক আছে? তো সেইগুলো একটু ভালো করে করবে, তার কারণ ওখান থেকেও একটা প্রশ্ন দেয়। এবার চেন রিয়াকশনস, তুমি জানো যে WBJEতে চেন রিয়াকশনসগুলো দেয়, ওই এ থেকে ওই কি রিয়েজেন্ট দিলে ধরো বি হবে, বি থেকে কি রিয়েজেন্ট দিলে ধরো এই প্রোডাক্ট ফাইনালি তৈরি হবে, বা এর সঙ্গে এই রিয়েজেন্ট দিলে বি প্রোডাক্টটা কি বা সি প্রোডাক্টটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে ওই চেন রিয়াকশনসগুলো, মানে যেগুলো হচ্ছে তোমার ধরো কি বলবো, একাধিক চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক আপ থাকতে পারে। এবার এরকম করলে হবে না, তুমি ধরো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন পড়ে গেছো, বা তুমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়লে না, অথচ এমন একটা কোশ্চেন দিল, সেখানে হয়তো দুটো চ্যাপ্টার থেকে একটা করে রিয়াকশান রয়েছে, নিয়ে পাঞ্চ করে সেই চেন রিয়াকশানের একটা কোশ্চেন দিয়েছে। তাহলে তুমি যদি এখানে কোনো একটা স্টেপ যদি তুমি না জানো, ইন্টারমিডিয়েট স্টেপ, বা কোনো একটা রিয়েজেন্টের কাজ তুমি যদি না জানো, তাহলে পরের রিয়াকশান বা রিয়েজেন্ট দেখে তুমি চিনতে পারলেও তুমি কিন্তু ওখানে গোহারা হেরে যাবে, মানে ওখানে কিন্তু তোমার নম্বর চলে যাবে। এই জন্য এখানে লেখা রয়েছে, দেখো, কোয়েশ্চেন্স অফেন ফলো এ সিকোয়েন্স, এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে, এবং একটা ভুল স্টেপ, তার তুমি যদি ধরো রিয়েজেন্ট তুমি জানো, বা তুমি ভুলভাল কিছু প্রেডিকশন করলে, বা কোনো কারণে হয়তো তোমার গুলিয়ে গেল কোনো রিয়েজেন্টের সঙ্গে, তুমি যদি একটা স্টেপ ভুল করো, তাহলে ওভারঅল জিনিসটাই কিন্তু তোমার ভুল হয়ে যাবে আনসারটা। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে যে হিডেন জেমস, এই চ্যাপ্টারগুলোকে হিডেন জেমস কেন বলছি আমি?
তার কারণ এইগুলো হচ্ছে খুব হাই স্কোরিং চ্যাপ্টার। এই যে লো এফার্ট হাই রিটার্ন মানে কি, মানে খুব কম পড়ে বেশি নাম্বার পাওয়া, মানে সহজেই তুমি যেহেতু 2-3টে কোশ্চেনের উত্তর মানে দিয়ে আসতে পারো, এবং তুমি বুঝতেই পারছো যেখানে এক একটা নাম্বার এতটা ম্যাটার করে, সেখানে তুমি যদি 2 বা 3 নাম্বার পেয়ে যাও কম পড়ে, অল্প পড়ে। অনেক সময় হয় না যে আমরা প্রচুর এফার্ট দিই অনেক চ্যাপ্টার প্রতি, অনেক কঠিন চ্যাপ্টারের পেছনে, বাট তা সত্ত্বেও আমি ওই চ্যাপ্টার থেকে পুরোপুরি যে আমি ফুল মার্কস নিয়ে আসবো এই নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে থাকে না। বাট এই যে হিডেন জেমস চ্যাপ্টার কোনগুলো? বায়োমলিকিউলস, পলিমার্স, এস ব্লক এলিমেন্টস, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তাহলে এই চ্যাপ্টারগুলো বা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, তো এখান থেকে কিন্তু এতগুলো চ্যাপ্টার মিলিয়ে কম করে তুমি 1 থেকে 2টো ডাইরেক্ট কোয়েশ্চেন্স পেয়ে যাবে। এখানে কোনো ঘোরানো বেচানো প্রশ্ন হয় না, এখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, মানে জাস্ট খালি জেনারেল নলেজ আমরা যেরকম ছোটোবেলায় দিতাম না, বা বিভিন্ন কম্পিটিটিভ ধরো চাকরির পরীক্ষা যেরকম হয়, ঠিক সেই প্যাটার্নের কোয়েশ্চেন্স হয়। তো কাজেই এইটা তোমার এই চ্যাপ্টারগুলো এমন না যে খুব একটা বেশি মাথাও লাগাতে হয় না, মানে দিমাগও লাগাতে হয় না। তো এইগুলো তুমি যদি মোটামুটি রিডিং পড়ে যাও, আর মোটামুটি যদি তোমার খেয়াল আন্দাজ থাকে, আর এগুলো মনে রাখাটাও খুব একটা ডিফিকাল্ট না, বা যদি তোমার, ওটাই বলছি, যদি তুমি একটু ভালো করে তুমি যদি পড়ে যাও এইগুলো এবং কম সময় তুমি যদি রেডি করে নাও, তাহলে এখান থেকে কিন্তু তুমি আরামসে ওই 2-3 নম্বর কিন্তু তুমি ক্যারি আউট করতে পারবে, ঠিক আছে? তো ওই জন্য এইগুলোকে হিডেন জেমস বলা হচ্ছে। এবং লো এফার্ট দিয়ে হাই রিটার্ন, মানে অনেক সময় এই 3 নম্বর তুলতেই বা 2 নম্বর তুলতেই আমাদের কালঘাম ছুটে যায় কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে, আমরা কত এফার্ট দিই, তার জন্য কত কোয়েশ্চেন্স করি। বাট এখানে তোমাকে এমন কিছু প্র্যাকটিস করতে হবে না, এখানে জাস্ট তুমি রিডিং পড়ে যাও এবং তুমি কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এবং তুমি আনসার দিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবং লাস্টে ক্যাটাগরি 3 এর জন্য একটু স্ট্র্যাটেজি আমি বলে দিই, যে ক্যাটাগরি 3 অনেকে এইটা নিয়ে প্রশ্ন থাকে, যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। এখানে কি থাকে? এখানে পার্ট মার্কিং থাকে, বা ফুল মার্কস তো তুমি পাবে, বাট কোনো নেগেটিভ মার্কিং থাকে না। বাট এখানে আমাদের কোন কোন জায়গা থেকে এই কোয়েশ্চেন্সগুলো দিতে পারে, মানে এই যে 5খানা কোয়েশ্চেন ক্যাটাগরি 3, প্রথম কথা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে? এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেন, মানে একটু ডেপথে গিয়ে আর কি কোয়েশ্চেন করবে। এখানে হুইচ অফ দি ফলোইং আর আইসোস্ট্রাকচারাল, হ্যান ত্যান এরকম মাল্টিপল ধরো আনসার্স ওখানে কারেক্ট হতে পারে এখানে। তারপর পি ব্লক থেকে কোয়েশ্চেন দেয়, এবং এবছরে এসেছিল পি ব্লক থেকে, তো এবছরই এসেছিল আর কি কোয়েশ্চেন্স, ঠিক আছে? এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ঠিক আছে? তো এখানে আইসোমারিজমের ওপর ধরো প্রশ্ন আসতে পারে। এবং আমার মনে হয় এখানেও হয়তো কোঅর্ডিনেশন থেকে এসেছিল কিনা জানি না, তবে অর্গানিক থেকে আমার মনে হয় এসেছিল, বা হয়তো কোঅর্ডিনেশন থেকে এসেছিল, যাই হোক। এনিওয়ে, তো সব মানে পুরো ইয়ার ওয়াইজ তো আর মনে নেই, বাট এটা ওভারঅল মানে অ্যানালিসিস করে সমস্ত পেপার দেখে, প্রত্যেক বছরের পেপার দেখে একটা জেনারেলাইজেশন এবং জেনারেল ট্রেন্ড অ্যানালিসিস যেটা আমি তোমাদের সামনে করছি, সেটা তোমরা বুঝতেই পারছো। এবং যেগুলো আমি বললাম যে দেখো, সেই আবার কোয়ালিটেটিভ অ্যানালিসিস, তো কোয়ালিটেটিভ অ্যানালিসিস পার্টটা মানে সল্ট অ্যানালিসিস, তো সেইগুলো কিন্তু তোমাদের স্কুলে ধরো ক্লাস 11 বা ক্লাস 12-এ যে ম্যানুয়াল দিয়েছিল ল্যাব থেকে, তো সেই ম্যানুয়ালগুলো একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে? তার কারণ সেখান থেকে একটা নাম্বার তুমি যদি পেয়ে যাও, তার কারণ এখান থেকে প্রশ্ন দেবেই, মানে কনফার্ম। আর যখন তুমি কনফার্ম যেখান থেকে প্রশ্ন আসবে, তাহলে তুমি ছাড়তে যাবে কেন? অনেক সময় কি হয় যে আমরা জানি না যে এখান থেকে কোশ্চেন দেবে কি দেবে না, বাট এখান থেকে কোশ্চেন আসছে, প্রত্যেক বছর দিচ্ছে, এবছরও তার অন্যতা হবে না। তো কাজেই সেই জায়গাটা করে নেওয়াই বেটার, ঠিক আছে? এবং নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, যে আমরা অঙ্ক, স্যার কী ধরনের অঙ্ক করব, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, যে এই পার্টটা আমি তাদের জন্য লিখেছি, যে স্যার কী ধরনের কোয়েশ্চেন্স করব, তাহলে কি অ্যাডভান্সের কোয়েশ্চেন করতে হবে যে WBJER জন্য, বা কী ধরনের অঙ্ক আসবে, তাহলে কি নিটের থেকে কঠিন আসবে, নাকি সোজা আসবে, নাকি JEE অ্যাডভান্সের মতন আসবে, নাকি JEE অ্যাডভান্সের কোয়েশ্চেন করতে হবে? উত্তর হচ্ছে একটাই, যে আগেও বলেছি আবারও বলছি এই ভিডিও মাধ্যমে, সেটা হচ্ছে JEE অ্যাডভান্সের কোয়েশ্চেন একদমই করতে হবে না। তার কারণ এখানে যে ধরো নিউমেরিক্যাল যে অঙ্কগুলো দেবে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, সেইগুলো অনেক ইজিয়ার এবং ওয়ান কনসেপ্ট বেসড। JEE অ্যাডভান্সে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপল কনসেপ্ট বেসড একটা কিন্তু কোয়েশ্চেন্স হয়। তো কাজেই যাদের JEE অ্যাডভান্সের টার্গেট আছে তাদের কথা তো ছেড়েই দাও, তারা তো সবই করছে আর কি, তাদেরকে তো করতে হবে। বাট যারা শুধু ধরো WBJEE-কে টার্গেট করছো, তো তাদের উদ্দেশ্যে বলি যে না, তোমাকে এত ভয় পাওয়ার কিছু দরকার নেই যে JEE অ্যাডভান্স লেভেলেরই কোয়েশ্চেন সলভ করতে হবে, একদমই নয়। তো ওটা তোমার
ডাব্লিউবিজেইতে তোমার অত লেন্দি কোয়েশ্চেন বা অত তোমার দুটো তিনটে কনসেপ্ট পাঞ্চ করে একসঙ্গে সেই রকম কোয়েশ্চেন্স কিন্তু হয় না, ঠিক আছে? তো কাজেই নিউমেরিক্যালগুলো একটু যাতে তাড়াতাড়ি করতে পারো তার জন্য প্র্যাকটিস করতে পারো, বাট মাল্টিপল কনসেপ্ট বেসড কিন্তু কোনো কোয়েশ্চেন্স হয় না, ঠিক আছে? অন্তত কেমিস্ট্রিতে বলতে পারি আমি, ম্যাথস আর ফিজিক্সের কথা বাদ দাও, সেটা স্যারেরা বলবেন, বাট কেমিস্ট্রিতে তো হয় না, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ওভারঅল তোমাদের জন্য ট্রেন্ড অ্যানালিসিস। তো ভালো করে আশা করি দেখেছো এবং ভালো করে জিনিসগুলো নোট করে নাও, ঠিক আছে? এবং ভালো করে প্রিপারেশান নিতে থাকো, ঠিক আছে? তার কারণ কোয়েশ্চেন্স কিন্তু এই জায়গাগুলো এই টপিকগুলো থেকেই দেবে, এবং ভালো করে ফোকাস করে পড়াশোনা করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।